This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. নমস্কার, দেখছি টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। দুপুরের সুপার প্রাইম টাইমে ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী মধুকল্পিতা। মধুকল্পিতা, আজ ফুল অ্যান্ড ফাইনালের শুরুতে কাশ্মীরের বেড়াতে যাওয়ার জন্য, সোজা কথায় পর্যটনকে আরও প্রসারিত করবার জন্য, বিশেষ করে পেহেলগামের পর সেটা যেভাবে ধাক্কা খেয়েছে, ওমর আবদুল্লাহ গতকালই শহরে আসেন আমরা জানি, এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখাও করেন। তারপরে কিন্তু এই পর্যটন নিয়ে এবং বাঙালির কাশ্মীরে যাওয়া নিয়ে আরেক প্রশ্ন বিতর্ক তৈরি হয়েছে। ওমর আবদুল্লাহকে পাশে নিয়ে বাঙালিদের কাশ্মীরে যেতে বলেছেন মুখ্যমন্ত্রী, কিন্তু ঠিক তার উল্টো পথে হেঁটেছেন এবং কথা বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাঙালিদের কাশ্মীরে যেতে একদম নিষেধ করে দিচ্ছেন শুভেন্দু। তার সঙ্গে নিষেধ করবার সময় যে কথাগুলি তিনি বলেছেন সেটা যথেষ্ট বিতর্কিত। শুভেন্দুর বক্তব্য, মুসলিম অধ্যুষিত এলাকায় হিন্দুরা যাবেন না। कोई बंगाली कश्मीर नहीं जाएगा। जहां मुसलमान आबादी ज्यादा है, मैं देखिए आउट ऑफ पार्टी एफिलिएशन, मैं पार्टी एफिलिएशन में नहीं बोलता हूं, ये बीजेपी का एमएलए नहीं। मैं जिस तरीके से बीटन अधिकारी का वाइफ, समीर गुह जी का वाइफ का आंसू देखा ना, मैं उनको सुझाव दे दिया, भाई जहां मुसलमान आबादी है उसमें मत जाओ। कश्मीर जाना है तो जम्मू जाओ, कश्मीर जाना है तो जम्मू में जाओ। जहां मुसलमान आबादी ज्यादा है मत जाओ। अपने कपड़ा खुल के और सिंदूर देख के चुन चुन के मारा है। हमारा हिमाचल प्रदेश है, जाइए ना, देवभूमि है। শুভেন্দু অধিকারী শুরুতেই দলকে এর বাইরে রাখার জন্য এবং নিজেকে দলীয় অ্যাফিলিয়েশন থেকে বা দলীয় অনুমোদন থেকে তিনি বলছেন না, এই বিতর্কের বাইরে রাখার জন্য শুরুতেই বলে দিয়েছেন আমি দলের কেউ হয়ে বলছি না, ব্যক্তিগতভাবে বলছি। কিন্তু ব্যক্তিগত কথাকে আর ব্যক্তিগত তাকে বিশেষ করে যদি সেটা নেতারা বলেন, ফলে স্বাভাবিকভাবেই রাজনৈতিক তরজা তুঙ্গে। শশী পাঁজাব, তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী, তিনি বলছেন জঙ্গিরা যা চায় বিরোধী দলনেতাও ঠিক সেই ভাষায় কথা বলছেন। মাননীয় এলওপি, আপনি কিন্তু একেবারে টেররিস্টের মতো কথা বলছেন, এবং টেররিস্টরা এটাই চেয়েছিলেন যে কাশ্মীরের মেরুদণ্ডটাকে ভেঙে দেয়া। কেন্দ্রীয় সরকার চেয়েছিলেন কাশ্মীরে পর্যটন ফিরে আসুক, স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসুক। তাহলে সবটাই বিফল হয়ে গেল। কেন্দ্রীয় সরকার যা বলল, বিভিন্ন টিম যেগুলো, বিভিন্ন সাংসদ তারা গিয়েছিলেন ভারতবর্ষের বাইরে, ভারতবর্ষের প্রকৃত ভাবমূর্তি এবং প্রকৃত তাদের কথার যেটা আছে দৃষ্টিভঙ্গি পেহেলগাঁও ম্যাসেকার নিয়ে এবং অপারেশন সিঁদুর নিয়ে, সেটা কি সবটাই বিফল হয়ে গেল? আমরা অত্যন্ত বিরক্ত হয়েছি এই ধরনের কথা তার লিডার অফ দি অপোজিশনের পক্ষ থেকে। বাংলার পর্যটকদের আপনি এই ফরমান দিতে পারেন না, এই ফরমানটা গ্রহণযোগ্য নয়। স্বাভাবিকভাবে মধুকল্পিতা, শশী পাঁজা এবং শুভেন্দু অধিকারীর বক্তব্য আর পাল্টা বক্তব্য, এটা স্পষ্ট যে বিতর্ক কতটা তুঙ্গে উঠেছে। গতকালই মুখ্যমন্ত্রী জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন বাঙালিদের কাশ্মীরে যাওয়া প্রসঙ্গে শুনে নেব। I'm a great fan of Kashmir. I love Kashmir and I request the industrialists and the tourism sector to have some more with government to government, Kashmir government and West Bengal government to do it together. আর এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখতেই হবে। দিল্লিতে কাজে যাওয়া বাঙালি পরিযায়ী শ্রমিকদের অবস্থান কি? কেন্দ্রের কাছে জানতে চাইল হাইকোর্ট। দিল্লিতে আটক বাঙালি পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ। দিল্লির মুখ্য সচিবের সঙ্গে সমন্বয় করে রাজ্যের মুখ্য সচিবকে রিপোর্ট পেশের নির্দেশ। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী রয়েছেন। শ্রাবন্তী, এ বিষয়ে বিস্তারিত জানাও। খুব ভয়ঙ্কর তথ্য। আদালতের বক্তব্য যে এদের বিরুদ্ধে রুল জারি করা হবে না কেন সেটা জানতে আরো বেশ কিছু তথ্যের প্রয়োজন রয়েছে।
এবং যেরকমটা আজকে যে তথ্য উঠে এসেছে যে এই পরিবার তারা দিল্লিতে কাজ করতে গেছিলেন এবং সেখানে তাদেরকে প্রথমে আটক করা হয় এবং এই মুহূর্তে তাদের অবস্থান বাংলাদেশ। কাকে জিজ্ঞাসা করে এভাবে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বা তাদের অবস্থানটা কোথায় রয়েছে, তারা কি আদৌ বাংলাদেশে গেছেন, সরাসরি কেন্দ্রকে জানাতে হবে। রাজ্যের মুখ্য সচিব দিল্লির সঙ্গে কথা বলবেন, একই সঙ্গে কেন্দ্রের পক্ষ থেকেও কথা বলা হবে। কেন্দ্রের ডেপুটি সলিসিটর জেনারেল এই মামলায় যুক্ত হয়েছেন, তাকে বলা হয়েছে যে পরবর্তী দিন বুধবার যে শুনানি রয়েছে সেখানে তিনি জানবেন আদতে এই শ্রমিকদের অবস্থান ঠিক কোথায় রয়েছে এবং কেন্দ্র সরকার এদেরকে ফিরিয়ে আনার জন্য কি পদক্ষেপ করেছে। একেবারেই ধন্যবাদ শ্রাবন্তী। যেখানেই বিজেপি সরকার সেখানেই বাঙালি শ্রমিকদের হেনস্থা হচ্ছে, বাংলাদেশি দাগিয়ে দিয়ে অত্যাচার করা হচ্ছে, এমনই গুরুতর অভিযোগ করেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ঠিক সেদিন যেদিন কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় সরকারকে উত্তর দিতে বলছে দিল্লিতে থাকা বাঙালি পরিযায়ী শ্রমিকদের এই মুহূর্তের অবস্থানটা কি। যেখানে বিজেপি সরকার আছে আমাদের বাংলার পরিযায়ী শ্রমিকদের তাদের হ্যারাসমেন্ট হচ্ছে। শুধু বাংলাদেশি আর আমাদের ভাষা এক বলে আমাদের ওপর এই অত্যাচার, আমাদের শ্রমিকদের ওপর। মুর্শিদাবাদের মানুষ কোথাও যাবে না, হয়তো ইতিহাস গড়লে দেখা যাবে, আমি ঠিক বলতে পারবো না, হয়তো তাজমহলের পেছনে মুর্শিদাবাদের মানুষ ছিল। আর্টিসিয়ানস, ফুল অফ টেকনিশিয়ান, ফুল অফ যারা সুন্দর ভাস্কর্য, এইসব মুর্শিদাবাদে পাওয়া যায়। এদের নিয়ে গিয়ে বাইরে কাজ করে এবং তার সাথে যারা যায় হেল্পার, তাদের উপর এরকম অত্যাচার করা, এটা খুব অন্যায় হচ্ছে, ভারতের সার্বভৌমত্বের উপর আঘাত হচ্ছে। ঠিক এই প্রসঙ্গে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, তাদের প্রতিক্রিয়া জানবো। জগন্নাথ বাবু, সরাসরি আপনাদেরকে বাঙালি বিরোধী বলে তৃণমূল কংগ্রেস তোপ দাগছে এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলছেন যে যেখানেই বাঙালিরা যাচ্ছে, কাজ করতে যাচ্ছে, সেখানে তাদেরকে বাঙালি শ্রমিক তাদেরকে হেনস্থা করা হচ্ছে এবং বাংলাদেশি বলে দাগিয়ে হেনস্থা করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, এমনকি বাংলাদেশ পর্যন্ত পাঠিয়ে দেওয়া হচ্ছে। 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে বাঙালির কি ব্র্যান্ডিং হয়েছে। আগে সারা দেশ থেকে বাংলায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে লোকেরা পড়তে আসতো, আর আগে সারা দেশ থেকে খড়গপুর বলুন, শিলিগুড়ি বলুন, আসানসোল শিল্পাঞ্চল বলুন, হুগলি শিল্পাঞ্চল বলুন, ভিন রাজ্যের শ্রমিকেরা বাংলায় কাজের সন্ধানে আসতো। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ডক্টর, তারা সবাই ক্যালকাটা মেডিকেল কলেজে বা কলকাতা থেকে শিক্ষা লাভ করতে আসতো। আর এখন উলট পুরাণ। এবং ফিরহাদ হাকিমের বক্তব্য অনুযায়ী মুর্শিদাবাদে তার মানে আজন্ম কাল থেকে শুধু শ্রমিকই প্রডিউস করে। তার 15 বছরে তথাকথিত ভাবে মুর্শিদাবাদের শ্রমিকদের বা মুর্শিদাবাদের মানুষের কোনো জীবনের মান উন্নয়ন হয়নি। কিন্তু বাস্তবতা কি? আমি একটা উড়িষ্যার উদাহরণ দিচ্ছি। সম্প্রতি উড়িষ্যার ঝাড়সুগুড়ায় 444 জন এরকম সন্দেহভাজন বাংলাদেশিকে চিহ্নিত করা হয়েছে। তাদের কাছ থেকে 335 জনের যে নথিপত্র চেক করে দেখা গেছে সেগুলি সব ভুয়ো বা ফেক ডকুমেন্ট। এবং এই ফেক ডকুমেন্ট কোথায় তৈরি হয়েছে? এই ফেক ডকুমেন্ট তৈরি হয়েছে উত্তর 24 পরগনা এবং কলকাতার আশেপাশে। আমাদের কাছে এটা বড় চিন্তার বিষয়। যাদের কাছে পশ্চিমবঙ্গের প্রকৃত ডকুমেন্ট ছিল তাদের প্রত্যেককেই উড়িষ্যা পুলিশ ছেড়ে দিয়েছে। আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে আমরা প্রশ্ন করতে চাই যে এইভাবে যে প্রতিদিন বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা এসে হাজার হাজার অনুপ্রবেশকারী ভারতবর্ষে সর্বত্র ছড়িয়ে পড়ছে, আপনার আমার রুজি রুটি ছিনিয়ে নিচ্ছে, তাদের কি ধর্মশালা হিসাবে তাদেরকে আশ্রয় দেবো না তাদের চিহ্নিত করে দেশে ফেরত পাঠাবো? এখনো পর্যন্ত ভারত সরকারের এই পুশ ইন নীতির ফলে 25,000 বাংলাদেশিকে বাংলাদেশে ফেরত পাঠানো সম্ভব হয়েছে এবং তার মধ্যে সিংহভাগ তামিলনাড়ু এবং কেরল থেকে ধরা পড়েছে। তামিলনাড়ু স্টালিনের সরকার, কেরলে সিপিএম এর সরকার আরো যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে বিদেশি অনুপ্রবেশকারীদের দেখলে চিহ্নিত করে ফেরত পাঠানোর ব্যবস্থা করছে। নিশ্চিতভাবে কোল্যাটারাল ড্যামেজ কিছু হচ্ছে, কারণ দুজনেই বাংলাভাষী, পশ্চিমবঙ্গের শ্রমিকও বাংলাভাষী, বাংলাদেশিরাও বাংলাভাষী। এই কোল্যাটারাল ড্যামেজ যে পশ্চিমবঙ্গের কিছু শ্রমিককে হেনস্থার শিকার হতে হচ্ছে তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার নেতৃত্বাধীন এই সরকার বাংলাদেশিদের পুশ ইন করা বা সেদেশে ফেরত পাঠানোর স্পষ্ট নীতি ঘোষণা করেনি। কারণ তারা তাদের কাছে ভোট ব্যাংক, তারা তাদের কাছে নকল নথি তৈরি করে দিয়ে তাদের তিনি ভোট দেওয়াতে চান। তাই এই বাংলাদেশিদের ফেরত পাঠানোই হোক বা বিশেষ যে ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে তার বিরোধিতা করাই হোক, তার আসল লক্ষ্য ভোট ব্যাংকের রাজনীতি। বাঙালি হিন্দু তা বুঝে ফেলেছে। ধন্যবাদ জগন্নাথ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য, আপনার প্রতিক্রিয়ার জন্য। ফের রক্তাক্ত ভয়ের ভাঙন,
তৃণমূল নেতাকে গুলি করে কুপিয়ে খুন। গতকাল রাতে বাড়ি ফেরার পথে রাজ্জাক খাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। শওকত মোল্লা ঘনিষ্ঠ রাজ্জাক বাইকে চেপে আসছিলেন এবং বাইকে চেপে এসে তাকে হামলা চালানো হয়। গুলির পর ভাঙড়ে শওকত ঘনিষ্ঠ রাজ্জাককে কুপিয়ে খুন করা হয়। অনেকটা নিশ্চিত হওয়ার জন্যই সম্ভবত যে যদি গুলিতে তিনি মারা গিয়ে থাকেন তাহলে তার মৃত্যু নিশ্চিত করবার জন্য তারপর তাকে গুলি করার পর তাকে কুপিয়ে খুন করা হয়। এ নিয়ে স্বাভাবিকভাবেই তৃণমূল এবং আইএসএফ এর চাপানো তো শুরু হয়েছে। এই মুহূর্তের পরিস্থিতি জানবার জন্য আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত সরাসরি ভাঙড় থেকে রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভের সঙ্গে কথা বলবো। সৌরভ, কি পরিস্থিতি ভাঙড়ে? দেখো, এই মুহূর্তে ভাঙড়ের পরিস্থিতি তপ্ত থমথমে ভাঙড়। রাজ্জাক খাঁ তার খুনের যে ঘটনা, সেই খুনের ঘটনার প্রেক্ষিতে বিকেলে তৃণমূলের মিছিল রয়েছে বিজয়গঞ্জ বাজারে জমায়েত। সেখান থেকে রাজ্জাক খাঁয়ের মৃতদেহকে নিয়ে চকমরিচে তার যে বাড়ি, সে বাড়ি পর্যন্ত তৃণমূল কর্মীরা মিছিল করবেন। তার আগে উত্তর কাশীপুর থানায় সেখানে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি রূপেশ কুমার তিনি এসছেন, অন্য পদস্থ কর্তারা রয়েছেন, তাদের সঙ্গে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার একটি গুরুত্বপূর্ণ বৈঠক চলছে এই উত্তর কাশীপুর থানায়। এবং এর সবই তার কারণ হচ্ছে যে বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের যে খুনোখুনির রাজনীতি, সেই খুনোখুনির রাজনীতি আরও একবার প্রকাশ্যে এলো। পঞ্চায়েত নির্বাচন হোক, ওয়াকফ আইন সংশোধনী বিরোধী যে কর্মসূচি, সেই কর্মসূচিকে ঘিরে তপ্ত হোক, ভাঙড় বারবার তপ্ত হয়ে উঠেছে। এবং প্রত্যেক ঘটনার যেমন দুটো দিক থাকে, এদিকেও কিন্তু দুটো বক্তব্য রয়েছে। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, যিনি ভাঙড়ের তৃণমূলের ভাঙড় যার তত্ত্বাবধানে রয়েছে এই মুহূর্তে, সেই ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা ইতিমধ্যেই আইএসএফকে দায়ী করেছে। উল্টো দিকে আইএসএফের বক্তব্য হচ্ছে যে এই ঘটনার বীজ লুকিয়ে রয়েছে আরাবুল ইসলামকে পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে যখন তিনি কোর্টের নির্দেশে পঞ্চায়েত সমিতির অফিসে যোগ দিতে যাচ্ছিলেন, সেই সময় তার সঙ্গে অসহযোগিতার যে ফরমান জারি হয়েছিল, সেই থেকে তৃণমূলের যে গোষ্ঠীকন্দল, এই ঘটনা তার পরিণতি। ফলে দুটো ভার্সনই আছে এবং সেই দুটো ভার্সনের প্রেক্ষিতে শেষ পর্যন্ত পুলিশি তদন্ত কোন দিকে এগোয় সেই দিকে নজর রয়েছে। একেবারে সৌরভ, তুমিও সেদিকে নজর রাখো, আমরাও সেই তদন্তের গতি প্রকৃতি আপনাদেরকে জানাতে থাকবো। যেমন যেমন সৌরভ এবং আমাদের অন্য প্রতিনিধিরা আমাদেরকে জানাবেন বা আপডেট করতে থাকবেন। ভাঙড়ের তৃণমূল নেতা খুনে নওশাদ সিদ্দিকীর দিকে আঙুল তুলেছেন শওকত মোল্লা। যে শওকত মোল্লার কথাই মাত্র বলছিলেন আমাদের প্রতিনিধি সৌরভ, যে শওকতেরই অনুগামী ছিলেন, ঘনিষ্ঠ ছিলেন রাজ্জাক খাঁ, যাকে খুন করা হয়েছে 2024-এর পর। রাজ্জাকের হাত ধরেই পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতের অনেক সদস্য, অনেক আইএসএফ সদস্য তারা তৃণমূলে যোগ দিয়েছেন। সেই আগেই রাজ্জাককে খুন করা হয়েছে বলে অভিযোগ শওকতের, যদিও পাল্টা এই অভিযোগ অস্বীকার করেছেন নওশাদ সিদ্দিকী। এখানে তৃণমূলের কোনো গোষ্ঠীকন্দল নেই। এইখানে যে কারা খুন করেছে আমরা এখন টোটালি আইডেন্টিফাই করতে পারিনি। তবে আমার বিশ্বাস যে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীদের ঘটনা, তারা এই ঘটনা ঘটিয়েছে। কারণ 2024-এর পরে এই এলাকা থেকে পঞ্চায়েত সমিতির সদস্য, আইএসএফের গ্রাম পঞ্চায়েতের সদস্য, বেশ কয়েকজন এবং সাধারণ কর্মীরা রাজ্জাকের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। এটাই হচ্ছে এই জনপ্রিয়তাটাই ওর সবচাইতে কাল হয়ে দাঁড়ালো বলে আমার অন্তত মনে হচ্ছে। এই এলাকায় ওরা দিনের পর দিন দুর্বল হচ্ছে। এটা সম্পূর্ণ রাজনৈতিক স্বার্থে খুন করা হয়েছে। যত রকম এই ভাঙড়ের ঘটনা ঘটেছে সম্পূর্ণ তার পিছনে আছে নওশাদ সিদ্দিকী। পুরো ব্লুপ্রিন্ট তার। হুগলিতে বসে বসে পরিকল্পনা করে ভাঙড়ের লড়াই লাগিয়ে দিচ্ছে। নিজের এলাকায় পাঁচতলার জমি নেই, নিজের জন্মস্থানে পাঁচতলার জমি নেই। সমস্ত নোংরা খেলায় নওশাদ সিদ্দিকীরাই করছে। এখন শওকত মোল্লা সাহেব রাজনীতি করছেন, তিনি আইএসএফকে আমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছে। এটা গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে। এই লোকটি যাকে খুন করেছে ওরা, আপনার একদা সময় আরাবুল ঘনিষ্ঠ ছিল, প্রেশার দিয়ে চাপ দিয়ে এখন শওকত ঘনিষ্ঠ করেছে। এবার এই সুযোগটা কে নিয়েছে এটা তদন্ত সাপেক্ষ। যদি এটাকে রাজনৈতিক চক্রান্ত হয়ে বিরোধীদের উপরে দমনপীড়ন বা সাধারণ মানুষকেও যদি ডিস্টার্ব করার চেষ্টা হয়, আমি সেই পরিবারগুলোকে সাথে নিয়ে সিবিআই তদন্ত হবে, সিবিআই তদন্তের জন্য বা বিচার বিভাগের তদন্তের জন্য কোর্টের দ্বারস্থ হব। আর এবারে ভাঙড়ের পাশাপাশি আমাদের নজর রাখতেই হবে অনির্বাণ মালদার দিকে, কেননা মালদাতে সেখানেও তৃণমূল নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ। আর এইবারে অভিযোগের তীরটা তৃণমূলের বিরুদ্ধে। আপনাদের মনে থাকবে জানুয়ারি মাসেও দুলাল সরকার, তাকে ঠিক একইভাবে খুন করা হয়েছিল। সেই ঘটনার 7 মাসের মধ্যে ইংরেজ বাজারে আবারও খুন আরও এক তৃণমূল নেতা।
অভিযুক্ত দলেরই নেতা জন্মদিনের এক পার্টিতে ডেকে নিয়ে গিয়ে তৃণমূল নেতা আবুল কালাম আজাদ তাকে খুনের অভিযোগ দলের পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য মইনুল শেখের বিরুদ্ধে। জমির দখলদারি নিয়ে একটা বিবাদ, সেই বিবাদের জেরে এই খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের। আমার ছেলের পার্টনারও ছিল মাইনুল, লক্ষ্মীপুরে আজমুল আছে বানিয়া গ্রামের, আরো কয়েকজন আছে। বাড়ির লোক বলেছে, যে বাড়িতে ঘটনা সেই বাড়ির লোক বলেছে মাইনুল এবং মাইনুলের ছেলে নেতৃত্ব দিয়ে ওরাই মার্ডার করেছে। সরাসরি চলে যাবো, শুভদোষ রয়েছেন আমাদের সঙ্গে। শুভদোষ, একটা বিষয় জানতে চাইবো, এই যে খুনের ঘটনা পরপর ঘটছে, প্রথমে আমরা দেখতে পেলাম জানুয়ারি মাসে, তার ঘটনার 7 মাস কাটতে না কাটতে আরো একবার খুনের ঘটনা প্রকাশ্যে আসছে, আর এক্ষেত্রেও শাসক দলের নেতারা তাদেরই কিন্তু খুন হতে হচ্ছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে মালদা শহরের আইন শৃঙ্খলা নিয়ে একটা তো প্রশ্ন উঠেই যাচ্ছে। অবশ্যই প্রশ্ন উঠছে। শুধু তোমাকে বলি যে দুলাল সরকার খুনের পর এটা হয়েছে তা নয়, মাঝখানে কালিয়াচকে ঘটনা হয়েছে এবং সেটাও আমরা এক্সক্লুসিভলি দেখিয়েছিলাম যে রাস্তার ওপরে তৃণমূল কর্মীকে মাথা থেতলে খুন করা হয়েছে এবং সেক্ষেত্রেও কিন্তু অভিযোগ সেই তৃণমূল নেতার বিরুদ্ধে উঠেছিল এবং কর্মীদের বিরুদ্ধে উঠেছিল, প্রকাশ্যে এই ঘটনা ঘটেছিল এবং সেক্ষেত্রেও কিন্তু পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা। তো বলছি যে কি অবস্থা, বারে বারে এই ধরনের ঘটনা ঘটছে মালদাতে, সেই জানুয়ারি থেকে শুরু হয়েছে, তৃণমূল নেতাকে খুন করা হচ্ছে প্রকাশ্যে, তারপরে গ্রেপ্তার সেই তৃণমূল নেতারাই হচ্ছে, কেন? আইন শৃঙ্খলা কোথায়? না দেখুন, যতগুলো ঘটনা ঘটেছে আমাদের এই মালদা জেলার পুলিশ দ্রুততার সঙ্গে সমস্ত ক্ষেত্রেই কিন্তু অপরাধীদের গ্রেপ্তার করেছে এবং পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করেছে এবং এই ক্ষেত্রে অপরাধীর তার কোনো রাজনৈতিক পরিচয় হয় না, তার একটাই পরিচয়, সে হচ্ছে অপরাধী। এবং আমাদের দল তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নির্দেশে এই রাজ্যে পুলিশ নিরপেক্ষ ভূমিকা এবং 0% টলারেন্স, যদি কেউ কোথাও জড়িত থাকে সে দলের কর্মী হলেও তার বিরুদ্ধেও কিন্তু সমান ব্যবস্থা পুলিশ গ্রহণ করছে। বুঝতেই পারছেন যে এখানে তৃণমূলের শুভদীপ সান্যাল তৃণমূল নেতা, তিনি বলছিলেন যে সে দলের হোক বা দলের বাইরে হোক পুলিশ কিন্তু তার ব্যবস্থা নেবে এবং দলও তাদের পাশে থাকবে না। এবং এই বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যেই এই তৃণমূলের জেলা অফিসেই কিন্তু একটা বৈঠক আছে, জেলা সভাপতি রহিম বক্সি তিনি আসছেন এবং তৃণমূলের প্রথম সারির নেতাদের নিয়ে এই বিষয়ে কিন্তু একটা আলাদা করে বৈঠক হবে, কারণ পুরোটাই সম্পূর্ণভাবে অস্বস্তির মধ্যে রয়েছে এখন তৃণমূল নেতৃত্ব। কারণ একের পর এক ঘটনা, তুমি যেটা বলছিলে, একের পর এক ঘটনা মালদা জেলাতে হয়েই আসছে এবং সবকটার ক্ষেত্রেই প্রকাশ্যে খুন এবং তারপরে নির্মমভাবে খুন এবং তার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সেই তৃণমূলের নেতা বা কর্মীর বিরুদ্ধেই। এবং সব ক্ষেত্রেই যেটা দেখা যাচ্ছে মূলত হচ্ছে জমি নিয়ে বিবাদ, জমি মাফিয়াদের যোগাযোগ এবং মোটা টাকার লেনদেন এবং সেই কোটি কোটি টাকার লেনদেন, এই সমস্ত কিন্তু এই বিষয় সামনে আসছে। ফলে একদিকে যেমন প্রকাশ্যে খুন এর ঘটনা ঘটছে, অন্যদিকে সঙ্গে থাকো, যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে জমি দখলকে ঘিরেই বিবাদ, সেই বিবাদের জেরে ইংরেজবাজারে তৃণমূলের হাতে খুন হতে হলো তৃণমূলকে। নিহত আবুল কালাম এবং অভিযুক্ত মইনুল দুজনেই জমি মাফিয়া বলে জানা যাচ্ছে। নিহত আবুল কালামের বিরুদ্ধে জাল দলিল বানিয়ে জমি হাতানোর একটা অভিযোগ এবং বাবা ছেলেকে মৃত দেখিয়ে 7 বিঘা জমি হাতানোরও অভিযোগ উঠেছে এই কালামের বিরুদ্ধে। মইনুলের সঙ্গে 9 বিঘা জমি নিয়ে সংঘাতের জেরেই কালামকে খুন করা হয় বলে অভিযোগ উঠে আসছে। তদন্ত করে আমরা যা লোকের মুখে জানতে পেরেছি, লোকের কাছে, যে মহিলা ঘটিত কোনো ঘটনা ছিল, এর সাথে দলের কোনো সম্পর্ক নেই। দলের সাথে কোনোভাবে দলের কেউ জড়িত আছে কিনা আমরা জানি, পুলিশ তদন্ত করবে। কিন্তু যারা এই খুনের সাথে যুক্ত আছেন আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করব, তদন্ত করুন, তদন্ত করে তাদেরকে গ্রেপ্তার করুন আর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। যারা এই ধরনের কাজের সাথে যুক্ত থাকে তারা দলের কর্মী হতে পারে না, দলের নেতাকর্মী হতে পারে না, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। এই মুহূর্তে জানুয়ারি মাসে ঠিক একইভাবে খুন হয়ে যাওয়া তৃণমূল নেতা দিলীপ সরকার, তার মাফ করবেন দুলাল সরকার, তার স্ত্রী আমাদের সঙ্গে রয়েছেন চৈতালি সরকার। কথা বলবো চৈতালি দেবীর সঙ্গে। চৈতালি দেবী, আপনার স্বামীর দুর্ভাগ্যজনক সেই খুনের পর স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছিলেন ব্যবস্থা নিতে, রাজ্যের ডিজিকে বলেছিলেন, ডিএমএসপিদের বলেছিলেন এবং সারা রাজ্যের পুলিশের উদ্দেশ্যেই বলেছিলেন যে কিভাবে এটা ঘটতে পারছে বারবার এবং অনেক ক্ষেত্রে বহিরাগত বা অনুপ্রবেশকারীরাও এর সঙ্গে যুক্ত বলে মুখ্যমন্ত্রী বলেছিলেন। তারপরে মালদাতে একের পর এক এমন ঘটনা ঘটছে, আজকে আবার ঘটলো। আপনার কি মনে হয় কোথায় সমস্যা হচ্ছে চৈতালি দেবী?
দেখুন, এটা খুব দুঃখজনক ঘটনা যে যিনি মারা গেছেন তার পরিবারের পাশে আমি আছি, সমবেদনা রয়েছে। এই ঘটনাটা কখনোই কাম্য নয় এবং আমার মনে হয় যারা এটা করেছে তাদের উপযুক্ত শাস্তি দরকার। আইনের পথে চলবে, আইনের পথে চলবে। আমরা নিশ্চয়ই লক্ষ্য রাখবো এবং আমি আমাদের পুলিশ সুপারকেও অনুরোধ করব যে বিষয়টি দেখবেন এবং যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের যেন চরমতম শাস্তি হয় সেটা যেন দেখে। আপনার স্বামীর খুনের তদন্ত এখনো পর্যন্ত যে পথে এগিয়েছে তাতে আপনি খুশি? দেখুন, এখন তদন্ত হয়েছে এবং কোর্টে অলরেডি কেস স্টার্ট হয়েছে, প্রসেসে আছে। আমি এ বিষয়ে বিস্তারিত বলতে পারবো না, কিন্তু চলছে। আমরা সমস্ত বিষয় আমরা নজরে রেখেছি এবং আমি আমার দিক থেকে যতখানি করার আমি সেটা করছি। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য এবং আপনার প্রতিক্রিয়ার জন্য। চৈতালি সরকার, জানুয়ারি মাসে ইংরেজবাজারে খুন হয়ে যাওয়া তৃণমূল কংগ্রেস নেতা তার স্ত্রী চৈতালি সরকার সরাসরি আমাদের সঙ্গে ছিলেন। আজকের খুন নিয়েও কিন্তু একইভাবে তিনি তার উদ্বেগ প্রকাশ করলেন। যিনি নিহত হয়েছেন তার পরিবারের পাশে আছি বলেও তিনি বলেন, আমি পুলিশ সুপারকে অনুরোধ করবো ঘটনা যাতে দ্রুত তদন্ত হয় এবং দোষীরা শাস্তি পায়। ভাঙ্গর থেকে মালদা, দুই তৃণমূল নেতা খুনে বিজেপিকে নিশানা ফিরাদের। গুজরাতের মতো ধর্মীয় হিংসায় উস্কানি দেওয়া হচ্ছে। গুজরাতের হিংসার সংস্কৃতি বাংলায় আনার চেষ্টা হচ্ছে। নাম না করে বিজেপিকে আক্রমণ মন্ত্রী ফিরহাদ হাকিমের। আমরা তৃণমূল কংগ্রেস খুনে বিশ্বাস করি না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বদলা নয় বদল চাই, নতুন বাংলা করতে চাই। নতুন বাংলা হয়েছে, বদলার জন্য নয়। কিন্তু যে দলটা এসে উস্কানি দিচ্ছে, ধর্মীয় উস্কানি দিয়ে হিংসা করছে, যেরকম ভাই গুজরাটে করেছিল, খুব ভয়াবহ একটা কালচার বেঙ্গলে নিয়ে আসার চেষ্টা করছে, হিংসার কালচার। আমাদের বাংলা চৈতন্যের বাংলা, যেখানে আমরা বলি মেরেছো কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না। এই মুহূর্তের ব্রেকিং খবর, কসবা ল কলেজের ঘটনার পর যখন রাজ্যের কলেজে কলেজে মানুষের চোখ, ঠিক সেই সময় ভর্তি চলছে কলেজে। সেই অ্যাডমিশন চলাকালীন, ভর্তি চলাকালীন রণক্ষেত্র হয়ে উঠল মেদিনীপুর কলেজ। এসএফআই এবং টিএমসিপি সংঘাতে মেদিনীপুর কলেজের তুমুল উত্তেজনা। আপনারা দেখছেন এই মুহূর্তে TV9 বাংলায় এক্সক্লুসিভ সেই ছবি। আমাদের প্রতিনিধি দেবব্রত আমাদের সঙ্গে রয়েছেন। দেবব্রত, কি থেকে সূত্রপাত? দেখো, মূলত কলেজে যে ভর্তি প্রক্রিয়া চলছে সেই ভর্তি প্রক্রিয়াকে সামনে রেখেই কলেজের বাইরে তৃণমূল ছাত্র পরিষদ এবং এসএফআই দুটি ট্রেন্ড করা হয়েছে ছাত্রছাত্রীদের সহায়তার জন্য, এবং সেই ট্রেন্ডকে সামনে রেখেই এবং কলেজের ভেতরে ছাত্রছাত্রীদের ঢোকানোকে কেন্দ্র করে কিন্তু দুপক্ষের মধ্যে বচসা শুরু হয় এবং সেই বচসা তুমুল উত্তেজনার পর্যায়ে গিয়ে পৌঁছায় পরবর্তী ক্ষেত্রে। যদিও আবার পরবর্তী ক্ষেত্রে নিজেরাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে এই ভর্তিকে কেন্দ্র করে মেদিনীপুর কলেজে এর আগেও কিন্তু বড় ধরনের ঘটনার সম্মুখীন হয়েছিল। ফের নতুন করে কিন্তু আজকের দিনেও নতুন করে আরো একটি উত্তেজনার পরিস্থিতি দেখলো মেদিনীপুর কলেজ। কোনটা কোন পক্ষ? তুমি যে ছবি পাঠিয়েছো দেবব্রত, আমরা সেটা দেখতে পাচ্ছি। আমরা নীল টি শার্ট পরা, হলুদ কলারওয়ালা নীল টি শার্ট পরা, কলারের কাজটা হলুদ রয়েছে এবং নীল টি শার্ট পরা একটি ছেলেকে দেখতে পাচ্ছি, আর গোলাপি জামা পরা একটি মেয়েকে দেখছি। এরা কারা, কোন পক্ষ? যে মেয়েটির সাথে বচসা হচ্ছে, মেয়েটি এসএফআই সমর্থিত ছাত্রী এবং যিনি ওই টি শার্ট শার্ট পরে রয়েছেন তিনি কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি মেদিনীপুর সাংগঠনিক জেলার। মূলত এই তৃণমূল ছাত্র পরিষদের সাংগঠনের নেতৃত্বরা পর্যন্ত হাজির হয়েছেন। পাশাপাশি এদিকে এসএফআই তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি কি এই কলেজের, মেদিনীপুর কলেজের ছাত্র? একদমই না, পুরোটাই বাইরে বহিরাগত বলা যেতে পারে, বাইরের স্টুডেন্ট, বাইরের তারা। এবং যেহেতু কলেজের বাইরে পুরো গোলমালটা হচ্ছে এবং পুরোটাই কিন্তু কলেজের বাইরে, এবং কলেজের বাইরে দুই সংগঠনের ছাত্র নেতারা যারা কলেজের নয় তারাও কিন্তু এই জায়গাতে জমায়েত করেছে এবং সে জমায়েত করে রেখে একটা উত্তেজনাময় পরিস্থিতি তৈরি করছে মেদিনীপুর কলেজের সামনে। বেশ দেবব্রত, ঘটনার দিকে পরিস্থিতির দিকে তুমি নজর রাখো। নিশ্চিতভাবে কোনো নতুন আপডেট পেলে আমরা জানাবো। আপাতত আপনাদেরকে আরেকবার জানাই, এসএফআই টিএমসিপি সংঘর্ষ রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে মেদিনীপুর কলেজ। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই নীল টি শার্ট পরা যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন, এই টিএমসিপির জেলা সভাপতি। মেদিনীপুর কলেজের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তিনি যেরকম এসছেন টিএমসিপির হয়ে বহিরাগত হয়ে ঝামেলায় অংশ নিতে, তেমনি এসএফআইয়ের দিক থেকেও অনেক বহিরাগত কলেজ চত্বরের ঠিক বাইরে এই ঝামেলাতে অংশ নিতে তাদেরকে দেখা গিয়েছে এবং শেষমেশ তুমুল উত্তেজনা এখন এই মুহূর্তে কিছুটা নিয়ন্ত্রণে এসছে। ভর্তিকে কেন্দ্র করে, ভর্তি নিয়ে শুরু হয় এই গণ্ডগোল।
শুধু এবছরই নয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্রে আগেও বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হয়েছিল। 2023 সালে সেই সময়কার প্রশ্নপত্র টিভি9 বাংলার হাতে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সাফাই সেই সময় বিষয়টি নজরে আসেনি। নজরে এলে 2025-এ এমন ঘটনা ঘটতো না। ইউজিসির বোর্ড অফ স্টাডিজের সেক্রেটারি দেবকুমার বিশ্বাস এই বিষয়ে মুখ খুলতে নারাজ। 2023 সালেও তিনি একই পোস্টে বহাল ছিলেন। এই ঘটনা নিয়ে সরব এসএফআই। সচেতনভাবেই ভুল করা হয়েছে, ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা বলেও দাবি করছে এসএফআই। সেই সময় তো আমাদের কারো নজরে আসেনি। আজকে যে প্রশ্নটা নিয়ে বা যে ইস্যুটা নিয়ে তোমাদের সবার চিন্তা, আমাদের সবারই চিন্তা, যে নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছি, আমাদের ভুল আমরা স্বীকার করেছি, এবং সেটা মাননীয় উপাচার্য মহোদয়, যিনি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ স্থানে বিশ্ববিদ্যালয়ে আসেন, তো উনি যখন সেই প্রশ্নের উত্তর দিয়েছেন, তারপরে তার অন্য কারো উত্তর দেওয়া। এটা যা বলা বক্তব্য অনারেবল ভাইস চ্যান্সেলর যা বলেছে, সেটা আমি কি হয়েছে না হয়েছে এখন আপনাদের সঙ্গে এটা আমার কাছে যা আসবে সেটা আমি দেখব। সেটা আমরা যখন এটা বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ ব্যাপার, তো বিশ্ববিদ্যালয়ে যেরকম যা নির্দেশ দেবেন অনারেবল ভাইস চ্যান্সেলর সেই অনুযায়ী। না, সেটা অনারেবল ভাইস চ্যান্সেলর যা ব্রিফিং করেছেন তার বাইরে আমার কিছু বলেন। দুপুরে সুপার প্রাইম টাইমে ফুল অ্যান্ড ফাইনালে আমি অনির্বাণ এবং মধুকল্পিতা রয়েছি আপনাদের সঙ্গে। দেখো মধুকল্পিতা, রাজ্য সরকারের জারি করা যে বিজ্ঞপ্তি এসএসসি নিয়ে, নতুন করে এসএসসি পরীক্ষা নেওয়া নিয়ে, তাকে ঘিরে ইতিমধ্যে জল আদালত পর্যন্ত গড়িয়েছে। নানা বিতর্ক দেখা দিয়েছে বিজ্ঞপ্তি নিয়ে। বিজ্ঞপ্তির একটা অংশ বাতিল করতে হবে বা সংশোধন করতে হবে বলে হাইকোর্ট নির্দেশ দিয়েছে, কিন্তু পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্তে, অর্থাৎ বিজ্ঞপ্তি যাই হোক, যেভাবেই পরীক্ষা নেওয়া হোক, যারাই পরীক্ষা দিতে পারুন, এসএসসির যোগ্য চাকরিহারারা এখনো পর্যন্ত পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্তেই অনড়। ফের পরীক্ষায় বসার আবেদন 100-রও কম যোগ্য চাকরিহারার। কেন? বিস্তারিতভাবে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র। সুমন, এখনো পর্যন্ত 100-রও কম যোগ্য চাকরিহারা নতুন করে এই পরীক্ষায় বসার আবেদন জানিয়েছেন, কেন? তাদের তরফ থেকে কি বলা হচ্ছে সুমন? এত বছর পরে এসএসসির পরীক্ষা হচ্ছে, আশঙ্কা করা হচ্ছিল যে ভরে যাবে এসএসসি অ্যাপ্লিকেশনে, কিন্তু দেখা যাচ্ছে এতদিন পরে এসএসসি ডেডলাইন হচ্ছে 14 তারিখ, তারপরে অ্যাপ্লিকেশন করা যাবে না। এতদিন পরে মাত্র 3.5 লক্ষ অ্যাপ্লিকেশন জমা পড়েছে, যেটা আশঙ্কা করা হয়েছিল অন্ততপক্ষে 10 থেকে 12 লক্ষ অ্যাপ্লিকেশন আসবে, তা আসেনি। আর এই 3.5 লক্ষর মধ্যে 2016 এসএলএসটির মাত্র 300 জন অ্যাপ্লাই করেছেন। তার মধ্যে 180 জনই হচ্ছেন অযোগ্য, আর 120 জন মতো হচ্ছেন চিহ্নিত অযোগ্য নন, অর্থাৎ যাদেরকে আমরা বলছি দাগি নন। অর্থাৎ এই চাকরিহারারা যারা লাগাতার এই অবস্থান মঞ্চে ধর্ণা চালিয়ে যাচ্ছেন, তাদের যেটা বক্তব্য যে রিভিউ পিটিশনের মাধ্যমে আমাকে আমার চাকরিটা ফেরত দিতে হবে। 14 তারিখ সুপ্রিম কোর্টে হিয়ারিং হতে পারে, তাই তার আগে তারা কিন্তু কোনোভাবেই কোনো অ্যাপ্লিকেশন করতে রাজি নন। আর 14 তারিখ হচ্ছে কোইন্সিডেন্টালি লাস্ট ডেট এই অ্যাপ্লিকেশন করার। সেই জায়গায় তারা আদৌ অ্যাপ্লিকেশন করবেন কিনা এ নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে। তবে একটা সুখবর আছে, এসএসসি ইতিমধ্যেই কিন্তু শিক্ষা দপ্তরের কাছে ডেট এক্সটেনশন করার জন্য অ্যাপ্লিকেশন জমা করেছে। 7 দিন ডেট বাড়লে সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পরে, সুপ্রিম কোর্টে আলোচনা হওয়ার পরে তারা সিদ্ধান্ত দেবেন তারা আদৌ আবেদন করবেন কি করবেন না। ধন্যবাদ সুমন। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্রের সঙ্গে, জানাচ্ছিলেন যে যোগ্য চাকরিহারারা কেন আবেদন করেননি এবং কত কম সংখ্যায় আবেদন করেছেন, এবং আবেদন না করার মূল কারণটাই সুপ্রিম কোর্টে 14 তারিখে শুনানি, যার পরে তাদের জন্য নতুন কোনো দিশা দেখা যেতে পারে বলে তারা মনে করছেন, আশা করছেন। অন্যদিকে এসএসসিও স্কুল শিক্ষা দপ্তরের কাছে 14 তারিখের শেষ সময়সীমা বাড়িয়ে অন্তত আরও 7 দিন বাড়ানোর জন্য ইতিমধ্যে আবেদন জানিয়েছে। বিরতই রয়েছি, আমরা এখনও পর্যন্ত করিনি, মানে ম্যাক্সিমামই আমরা করিনি এখনও পর্যন্ত, এবং আমরা চেয়ারম্যানকে বলেছি যে ডেটটা এক্সটেন্ড করানো, আমরা বারবার কোর্টেও বলছি যে ডেটটা যেন এক্সটেন্ড করানো হয়, কারণ অনেক বিষয়ে কনফিউশন রয়েছে। 10 নম্বর গ্রেস মার্কসটাও যে খুব একটা বিশাল আমাদেরকে সুরাহা করে দেবে ব্যাপারটা সেরকম নয়, কারণ এটা 60 নম্বরের পরীক্ষা, সেখানে 60 নম্বর তুলতে হবে বা 50 কাটঅফের কাছাকাছি, তবে না 10 মার্কস আমার কাজে লাগবে। 10 নম্বর গ্রেস মার্ক না দিলে, যে এক্সপিরিয়েন্স নাম্বার না দিলে, আমরা যে ফ্রেশারদের সাথে আমাদের কম্পিটিশন করা খুব টাফ হয়ে যেত। এই পজিশনে আমরা 10 বছর আগে যেভাবে পড়াশোনা করেছি, এই সিচুয়েশনে আমরা সেভাবে পড়াশোনাটা করতে পারবো না। আমরাও আপাতত অ্যাপ্লাই করিনি, আমরা কোর্টের দিকে তাকিয়ে আছি, এবং মানে চেয়ারম্যানের কাছে অ্যাপিল করা হয়েছে যেন ডেটটা অন্তত 1 সপ্তাহ এক্সটেন্ড করা হয়, যাতে আমাদের রিভিউতে কি আসছে, ওটা আউটকামটা কি আসছে, অ্যাকসেপ্ট হচ্ছে কি হচ্ছে না, সেটা যেন আমরা দেখে নিয়ে ওটা অ্যাপ্লাই করতে পারি। দেখো মধুকল্পিতা, একটা কথা কিন্তু স্পষ্ট, যোগ্য চাকরিহারারা আদালতের উপরে, সুপ্রিম কোর্টের উপরে, দেশের সর্বোচ্চ আদালতের উপরে সর্বোচ্চ বিশ্বাস রেখে এবং আশা রেখে, দুটোই রেখে তারা বসে আছেন। তাদের বিশ্বাস শেষমেশ যোগ্যদের একটা তালিকা সামনে আসবে,
সুপ্রিম কোর্ট সে বিষয়ে নিশ্চিতভাবে কোনো পদক্ষেপ করবে এবং তাদের আশা যে তারপরে তাদেরকে আর নতুন করে পরীক্ষা দিতে হবে না, তারা পরীক্ষা না দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাই সঠিক প্রমাণিত হবে। শেষমেশ 14 তারিখ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতেই হচ্ছে। যোগ্য চাকরিহারাদের অধিকাংশেরই, মানে বিপুল সংখ্যক অধিকাংশের, মাত্র 100 জন মতো তারা অ্যাপ্লাই করেছেন, এসএসসির এই নতুন পরীক্ষাতে আবেদন করেছেন, বাকিরা কেউ করেননি। ফলে এই বিপুল সংখ্যক যোগ্য চাকরিহারাদের সুপ্রিম কোর্টের উপরে আস্থা রেখে এবং আশ্বাস রেখে নতুন করে চাকরির অ্যাপ্লিকেশন না করা কতটা সঠিক সিদ্ধান্ত আমরা বুঝতে পারবো সম্ভবত 14 তারিখ। মধুকল্পিতা একেবারেই। আর এবারে আমাদেরকে অনির্বাণ কাকদ্বীপের দিকে নজর রাখতেই হচ্ছে, কেননা সেখানে আবারও বিতর্ক। সুন্দরবন কলেজ, এবারে কলেজের ইউনিয়ন রুমের ভেতরে মাসাজ নেওয়ার একটা অভিযোগ উঠছে। ভিডিও ভাইরাল হতেই জোর বিতর্ক শুরু। শাসক দলের বিধায়ক তথা পরিচালন সমিতির সভাপতির প্রশ্রয়ে এইসব নাকি কাণ্ড কারখানা চলছিল। কটাক্ষ করছে এবিভিপি এবং ডিওয়াইএফআই। বহিরাগতদের দিকে আঙুল কলেজের প্রিন্সিপালের। ঘটনার তদন্তের নির্দেশ কর্তৃপক্ষের। নিরাপত্তা নিয়ে পরিচালন সমিতির বৈঠক ডেকেছে কলেজ কর্তৃপক্ষ। এক ছাত্র চোট পাওয়ায় মাসাজ করে দেন, দাবি বহিরাগত দেবজ্যোতি পালের। কাকদ্বীপের যিনি বিধায়ক আছে সবই ওনার অনুপ্রেরণাতেই হচ্ছে। মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় যেরকম সিংহশাবক জন্মায়, সেরকম কাকদ্বীপেও বিধায়কের অনুপ্রেরণায় কাকদ্বীপ কলেজ এখন বিয়েবাড়ি হচ্ছে, কলেজে মাসাজ পার্লার চলছে, কলেজে মদ্যপান চলছে। আসলে কলেজ থেকে এরা শিক্ষা পড়াশোনাটাকে তুলে দিতে চাইছে। তো ভিডিওতে যে ছবিটা দেখা যাচ্ছে, যে লোকটাকে দেখা যাচ্ছে দেবজ্যোতি পাল বলে, সে আমাদের কলেজের স্টুডেন্ট না বা কলেজের ছাত্র নয়। তো ওরা কলেজ আওয়ার শেষের পরে ওখানে ফুটবল খেলতে আসে। তো শোনা যাচ্ছিল যে কি লেগেছিল না কি সেই সংক্রান্ত বিষয়ের জন্য ওরা মেসাজটা বা ওখানে গাটা টিপে দিচ্ছিল বা এরকম কিছু ব্যাপার। দেখুন, সেরকম কিছু বিষয় নয়। আমরা হচ্ছে এটা বিগত 3 বছর আগেকার গল্প। 3 বছর আগেকার গল্প। এটা হচ্ছে আমরা মাঠে খেলতে যেতাম বিকালবেলা করে। আমি হচ্ছে কলেজ স্টুডেন্ট নই, মাঠে খেলতে যেতাম, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারতাম। এখন ওর পিঠে লেগেছিল, বৃষ্টি পড়ছিল সেই সময়। আমরা বলি ভিজবো না, বলতে আমরা সংসদে ঢুকে ওকে গাটা মেসেজ করে দিচ্ছিলাম। যে আমার এখানে একটা আছে যে আমাদের মাঠটা অনেক বড় এবং এই মাঠে কিন্তু আমাদের কিছু ছেলেরা খেলতে আসে, যারা কিন্তু আমাদের কিছু স্টুডেন্ট, আবার কিছু দেখা যায় যে আমার আশেপাশে পাড়ার ছেলেরাও হতে পারে। আমি অনেক সময় দেখেছি ওরা কি হয়, ওই ঘরটা যেহেতু খোলা থাকে, ওই ইউনিয়ন রুমের যে আমাদের ক্যান্টিনের পাশে ওই ঘরটা অনেক সময় এরা ঢোকে, ড্রেস চেঞ্জ করে। এখন আমি ঠিক বলতে পারবো যে হয়তো কারোর এরকম হতে পারে যে একটু খেলতে খেলতে ব্যথা লেগেছে বা কিছু হয়েছে, তারা হয়তো সেটা করেছে, সেটা আমি 100% শিওর না, তবে এরকম হলেও হতে পারে, কারণ আমি দেখেছি ওরা কিন্তু ওখানে ঢোকে অনেক সময়। এদিকে তৃণমূল ছাত্রনেতা শুভরঞ্জন সিং এর আরও কুকীর্তি ফাঁস। ভিজিটিং কার্ডে অশোক স্তম্ভ ব্যবহারের অভিযোগ, ভয়ঙ্কর অভিযোগ। যে অশোক স্তম্ভ সরকারি পদাধিকারীরা ছাড়া এবং তাদেরও নির্দিষ্ট ধরন থাকে, অর্থাৎ নির্দিষ্ট পদমর্যাদার জায়গা থাকে, সেখান থেকে তারা ব্যবহার করতে পারেন, সেই অশোক স্তম্ভ নিজের ভিজিটিং কার্ডে, নিজেরই ছাপানো ভিজিটিং কার্ডে ব্যবহার করছিল তৃণমূল ছাত্রনেতা শুভরঞ্জন সিং। এছাড়াও নিজেকে রেলের রিক্রুটমেন্ট প্যানেলের রিক্রুটার বলে, রেলের রিক্রুটমেন্ট প্যানেলের প্যানেল রিক্রুটার বলে পরিচয় দিয়ে ভুয়ো ভিজিটিং কার্ড বিলির অভিযোগ উঠেছে শুভরঞ্জনের বিরুদ্ধে। তৃণমূলে ছাত্র পরিষদের নেতা স্পর্ধা কি রিক্রুট করার জন্যে ও প্যানেলিস্ট আছে, যেরকম ওই ঘুষ নেওয়ার চার্ট, রেড কার্ড, ওই মেনু কার্ড, যেরকম মেনু বোর্ড লেখা থাকে, এ তো দিয়েছি। তো রেলের পুরো ফার্জারি কেস আছে, এ তো সিবিআইকে রেলকে দেওয়া উচিত, রেল ইনকোয়ারি করবে, ইন্টেলিজেন্স ভিজিলেন্স সব করা উচিত, দেখা যাক কি হচ্ছে। রেলে চাকরি করে না, অফিসিয়ালি কমপ্লেন করেছি তদন্তের জন্য। অশোক স্তম্ভ ব্যবহার করে, ওর ক্ষমতা আছে। রেলে চাকরি দেওয়ার নাম করে টাকা নিচ্ছে, নিজেকে জাহির করছে রেলের প্যানেল লিস্টে আছে বলে, এবং পুলিশ সব কিছু দেখেও চুপচাপ দর্শকের ভূমিকা পালন করছে। আসলে আমার মনে হয়, যেটা আমার কেন সবারই মনে হয়, গোটা পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে এই সমস্ত জালিয়াত চিটিংবাজরা এরা টাকা তোলে, সে টাকা কালীঘাটে যায়, 75-25, তাই দিদিও চুপ করে রয়েছে। তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম এ প্রসঙ্গে কি বলেছেন শুনবো। এই বিষয়ে এখনো সামনে আমাদের কিছুই আসেনি। যাই বলছে সেটা প্রাক্তন সাংসদ অর্জুন সিংই বলছে, ওনার ছাড়া আর কোনো জায়গায় কোনো তথ্য বা কিছু এখনো উঠে আসেনি আমাদের সামনে।
যখন আসবে নিশ্চয়ই সেটা নিয়ে আমরা আলোচনা করব বা সেটার তদন্ত হবে, কিন্তু এই মুহূর্তে পর্যন্ত আমাদের সামনে কোনো রকম ভাবে কোনো কিছু উঠে আসেনি। তো সেজন্য এই মুহূর্তে আমি কোনো মন্তব্য করতে পারছি না। আর এবারে নজর রাখবো নরসিংহ দত্ত কলেজে। সেখানে নরসিংহ দত্ত কলেজে র্যাগিং এ অভিযুক্ত ছাত্রনেতা সৌভিক রায়ের পাশে এবারে দাঁড়ালেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। কার্যত ক্লিন চিট দিলেন টিএমসিপির রাজ্য সহসভাপতি সৌভিক রায়কে। অরূপ রায়ের বক্তব্য, ঘটনাটি 2 বছর আগের, পুলিশের কাছে কোনো এফআইআর নেই, ঘটনা নজরে আসতেই কারণ জানানোর নোটিশ দেওয়া হয় সৌভিককে। দল তদন্তও শুরু করে, কিন্তু কোনো দোষ পাওয়া যায়নি বলে দাবি অরূপ রায়ের। নতুন করে এই বিষয়ে তদন্ত করার প্রয়োজন নেই বলে জানান মন্ত্রী। ঘটনার সত্যতা আমরা কেউ যাচাই করিনি। দলের কাছে কমপ্লেন গেছিল, দল সেটাকে এনকোয়ারি করেছে, এনকোয়ারি করে দেখেছে যে না, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, ও দোষী নয়, সেই কারণে দলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। প্রিন্সিপালের কন্ট্রোল করা উচিত। প্রিন্সিপালের আন্ডারে কলেজ, প্রিন্সিপাল আছে, গভর্নিং বডি আছে, তাদের আন্ডারে কলেজ, তারা যদি কন্ট্রোল করতে না পারে কিচ্ছু করার নেই। অরূপ রায় আপনারা দেখতে পেলেন, স্পষ্টতই কিন্তু নরসিংহ দত্ত কলেজে অভিযুক্ত সৌভিকের পাশে দাঁড়ালেন। যে অভিযোগ বারবার সামনে এসছে, অরূপ রায়ের সঙ্গে সৌভিকের ঘনিষ্ঠতার যে ছবি বারবার প্রকাশ করে, বিভিন্ন রকমের ছবি প্রকাশ করে বিরোধীরা অভিযোগ করছিলেন যে অরূপ রায়ের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদেই সৌভিকের এই বারবারন্ত তার কিছুটা অন্তত প্রমাণিত। কারণ অরূপ রায় মনে করছেন যে সৌভিকের বিরুদ্ধে তদন্তের কোনো প্রয়োজনই নেই। অরূপ রায় নিজেই তাকে ক্লিন চিট দিয়ে দিচ্ছেন এবং বলেছেন যে এই ঘটনা আগেই নাকি নজরে এসেছিল, দল তদন্তও নাকি করেছিল, কিন্তু কোনো দোষ পাওয়া যায়নি। ওদিকে টিএমসিপির তরফ থেকে কিন্তু এমন কোনো ঘটনা আগে তাদের নজরে এসেছে বলে এখনো পর্যন্ত জানানো হয়নি। প্রশ্ন বিতর্কে অবশেষে নড়ে চলে বসল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকের ডাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি দেবব্রতর সঙ্গে কথা বলে। দেবব্রত, জানতে চাইবো তোমার কাছ থেকে। দেখো, এই গত দুদিন ধরে যে ঘটনা চলছে, যে প্রশ্নপত্র বিতর্ক, সেই তার মাঝে কিন্তু আজকে ইসি বৈঠকে ডাক দেওয়া হয়েছে, এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে ডাক দেওয়া হয়েছে। সেখানে আজকে দুপুর থেকে বৈঠক শুরু হয়েছে একদিকে, যেমন সেখানে সমস্ত কমিটির সদস্যরা কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেছে। ঠিক পাশাপাশি আবার আরেকটা দিক যদি বলতে পারি, যে এই ঘটনার পরেও কিন্তু আবার প্রশ্ন বিতর্কের মাঝে কিন্তু পরীক্ষা বাতিল করা হয়েছে। একটি পরীক্ষাও কিন্তু বাতিল করা হয়েছে, যেটা নোটিশ দিয়ে আজকে জানানো হয়েছে। আজকেই পরীক্ষা ছিল এবং সেই পরীক্ষা আজকে বাতিল করা হয়েছে। আর একদিকে যখন বৈঠক চলছে আর একদিকে সেরকম পরীক্ষা বাতিল হয়েছে, দুই মিলিয়ে কিন্তু বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব মিলিয়ে কিন্তু একটা জায়গাতে কোথাও গিয়ে যেন একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে। ধন্যবাদ দেবব্রত। আচ্ছা, এবারে আপনাদেরকে একটা ছবি দেখাই, যেখানে দেখা যাচ্ছে অষ্টম শ্রেণীর পড়ুয়ারা অ আ ক খ শিখছে। ব্ল্যাকবোর্ডে লিখে লিখে ক্লাস 8-এর পড়ুয়াদের স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শেখাচ্ছেন শিক্ষক। ক্লাস 8-এ পড়া ছাত্রছাত্রীদের অক্ষর জ্ঞানই নাকি নেই। আজব ছবি ওল্ড মালদার শাহাপুরের একটি স্কুলের, দেখুন। এখন ব্যাকরণ ব্যাকরণ কি কি? ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ। হ্যাঁ, ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণে কি শিখলে? কি পড়ছিলে? মানে শিখছিলে? হ্যাঁ। আর কি? ক খ। ক খ। তো অ আ কোন ক্লাসে পড়েছো? দেখলেন আপনারা সেখানে কি কি পড়ানো হচ্ছে, কি কি শেখানো হচ্ছে দেখালাম আপনাদের। আর খাতায় কলমে যদিও পড়ুয়ার সংখ্যা জনা 30, আসে হাতে গোনা মাত্র 7 জন। শিক্ষকের সংখ্যা 5, কোনো ক্লার্ক নেই, গ্রুপ ডির কর্মীও নাকি নেই। দরজা খোলা, ঘন্টা বাজানো সবই করেন শিক্ষকরা। শুধু তাই নয়, স্কুল বাঁচিয়ে রাখতে সকাল সন্ধে গ্রামে গ্রামে ঘোরেন শিক্ষকরাও। ক্লাস 7-8-এর ছাত্রছাত্রীকে অ আ শেখাতে? হ্যাঁ, শেখাতে হচ্ছে নামধাম শেখাতে হচ্ছে, অনেক কিছু শেখাতে হচ্ছে, কিন্তু শিখিয়েও তো আমরা শেখাতে পারছি না অতটা করতে, কারণ মাথায় নিতে পারছে না সব, এতটা
হয়ে এসছে, এদের বেসিক এটাই নাই। দায়টা কার? এটার জন্য কেন ক্লাস 8-এর বাচ্চাকে অ আ শেখাতে হবে? এখন অ আ শেখাতে হবে, গার্জিয়ানরা 1 নম্বর একটা দায়ী আছে, সরকারি পদক্ষেপেরও কত কিছু ভুল আছে, কারণ এই যে পাস ফেল নেই, পাস ফেল না থাকাতে এরা পড়াশোনার আগ্রহটা হারিয়ে ফেলছে। ক্লাস 5 থেকে যারা যে সমস্ত আমাদের 5-এ ভর্তি হয়েছে, ওরা এমনই একটা জানেন, ওদের ব্যাপারটা হচ্ছে অওয়া কহা জ্ঞানটা না, ওদেরকে যে আমরা শিখাচ্ছি কিন্তু ব্রেনের মধ্যে ওদের নিতে পারছে না, উল্টো করে লেখে। আমাদেরকে আরও চেষ্টা করতে হবে, আমাদেরকে মানে আস্তে আস্তে, কিন্তু সব থেকে সর্বোপরি কি একদিন স্কুলে আসে 4 দিন আসে না, স্কুলে তারা কন্টিনিউয়াস আসে না, যার ফলে পড়াশোনাটা একবারে পিছিয়ে পড়ে। ছেলে মেয়ে পড়ে মানুষ হোক এটা ইচ্ছা ওদের নেই আমার মনে হচ্ছে। যেটা শুধু স্কুলে যে সুবিধাটা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন সেটা গ্রহণ করার জন্যই ওরা যাচ্ছে। স্কুলের সুবিধা বলতে বইপত্র পাচ্ছে, স্টাইফেন্ড পাচ্ছে, খাবার পাচ্ছে, হ্যাঁ দুপুরবেলার, সেটার জন্য যাচ্ছে, অভাবের জন্য হয়তো যাচ্ছে স্কুলে পাঠাচ্ছে, কিন্তু লেখাপড়াটা তাদের কাছে মুখ্য নয়, এটা গৌণ হয়ে যাচ্ছে। রবিবার থেকে ফের বাড়বে বৃষ্টির সম্ভাবনা। আজ শুক্রবার, মানে মাঝে আর মাত্র একটা দিন, তারপরে আবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ইতিমধ্যেই প্রায় সপ্তাহ খানেক ধরে লাগাতার বৃষ্টিতে যারা রীতিমতো হতাশ হয়ে পড়েছেন, ভাবছেন, বিরক্ত হয়ে পড়েছেন, ভাবছেন কবে মিটবে এই জ্বালা যন্ত্রণা থেকে, কবে মুক্তি পাবেন, এই জল যন্ত্রণা থেকে কবে মুক্তি পাবেন, তাদের জন্য আরেকটু খারাপ খবর। রবিবার থেকে ফের বাড়বে বৃষ্টির সম্ভাবনা। সোমবার দক্ষিণবঙ্গের 4টি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সতর্কতা রয়েছে দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর এবং পুরুলিয়া। ব্যারেজের কাজ চলাকালীন জল ছাড়ার জেরে বিপত্তি, অল্পের জন্য রক্ষা 5 থেকে 6 জনের প্রাণ। রুদ্ধশ্বাস উদ্ধার কার্য, আটকে পড়া 6 জনকে ক্রেনে করে উদ্ধার। বীরভূমের সিউড়ির তিলপাড়া ব্যারেজের ঘটনা। জলাধার সংস্কারে কাজ চলছিল, সেখানে কাজ করছিলেন 5 থেকে 6 জন, এবং সেই সময় হঠাৎই ব্যারেজ থেকে জল ছেড়ে দেওয়া হয়। তারপরেই বিপত্তি, কোনো মতে বড়সড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা পায়। নজর রাখবো বীরভূমের দিকে। বীরভূমে কোপাই নদীর জলে ডুবছে কঙ্কালীতলা মন্দির চত্বর। হাঁটু সমান জল কঙ্কালীতলা মন্দিরে। মূল মন্দিরে জল ঢোকেনি, জল বাড়লেও সরানো হবে মূর্তি, এমনটাই জানা যাচ্ছে। হিমাদ্রি রয়েছেন সরাসরি, আমি হিমাদ্রির কাছে চলে যাবো। হিমাদ্রি, এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে সেখানে? দেখো, একেবারে এই মুহূর্তে আমি রয়েছি কঙ্কালীতলা। ছবিটা দেখাবার চেষ্টা করব। প্রথমে কঙ্কালীতলার যে মন্দির চত্বর, সেই মন্দির চত্বর কিন্তু দেখতে পাচ্ছ কোপাই নদীর জলে এখনও পর্যন্ত জলমগ্ন হয়ে রয়েছে। ভক্তরা আসছেন এই জলের মধ্যেই। এখানে এখনও পর্যন্ত মাকে গর্ভগৃহে রাখা হয়েছে। তবে যদি ফের জলমগ্ন হয় বা জল বাড়ে কোপাই নদীতে, তাহলে কিন্তু মাকে এখান থেকে সরিয়ে মহাদেবের যে মন্দির রয়েছে সেই মন্দিরে নিয়ে যাওয়া হবে। ছবিটা আরও একবার দেখাবার চেষ্টা করব। যে গর্ভগৃহ, সেই গর্ভগৃহ কিন্তু যেখানে রয়েছে সেখানে মা রয়েছে, এবং যে পাশেই যে কুণ্ড রয়েছে সেই কুণ্ডটিকে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ এই পুরো এলাকা জল জমে রয়েছে, এবং জলের কারণে যদি কোনোভাবে কোনো ভক্ত সেখানে চলে যায় সেখানে বড়সড় বিপদ হতে পারে। সে কারণে কিন্তু কুণ্ডু এখানে বন্ধ করে দেওয়া হয়েছে। একজন সেবাইত এখানে রয়েছে, ওনার সাথে কথা বলার চেষ্টা করব। সকাল থেকে তো রয়েছেন আপনারা, কি পরিস্থিতি এখনো পর্যন্ত দেখছেন? পরিস্থিতি বলতে গেলে আপনারা দেখতেই পাচ্ছেন যে টানা কয়েকদিন যা বৃষ্টি হয়েছে সেই তুলনায় আজকে মায়ের মন্দির চত্বর প্রায় সম্পূর্ণভাবে জলমগ্ন সকাল থেকে ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে জল একটু কমতে শুরু করেছে। হ্যাঁ, এবং আশা করা যাচ্ছে যে সন্ধ্যের মধ্যে মায়ের জলটা সম্পূর্ণভাবে এখান থেকে মন্দির থেকে নেমে যাবে। যদি বৃষ্টি আবার হয়, যদি কোপায়ের জল বাড়ে, তা সেক্ষেত্রে মাকে কোথায় রাখা হবে? যদি জল আবার বাড়ে তাহলে মায়ের গর্ভগৃহ থেকে মাকে নিয়ে গিয়ে কাছেই যে আপনার শিব মন্দির আছে, শিব মন্দিরে সেখানে মাকে রেখে সেইখানে পুজো করা হবে। অর্থাৎ বুঝতে পারছো, যদি বৃষ্টি ফের এই বীরভূমে হয় বা কোপাই নদীর জল যদি আবারও বাড়ে, তাহলে কিন্তু মাকে এখান থেকে সরিয়ে নিয়ে যদি বাড়তে থাকে তাহলে সেখান থেকে যে মূর্তি, সেই মূর্তি গর্ভগৃহ থেকে সরানো হতে পারে, অন্তত এমনটাই বলছেন মন্দির কর্তৃপক্ষ। আপাতত তোমাকে ধন্যবাদ হিমাদ্রি। বৃষ্টির সাময়িক বিরতি। এখনো ফুঁসছে বাঁকুড়ার গন্ধেশ্বরী, শিলাবতী, কংসাবতী সহ একাধিক নদী। ডুবে সেতু এবং কজওয়ে। মিনাপুর, কেঞ্জাকুড়া এবং ভাদুল সেতু জলের তলায়। শালী নদীর জলস্তর না নামায় ধানসিমলা থেকে কাশীপুর যাওয়ার রাস্তা এখনও রয়েছে জলের তলায়।
গন্ধেশ্বরী এখনও দুকুল চাপিয়ে বইছে। দ্বারকেশ্বর নদে নতুন করে জলস্তরের উচ্চতা না বাড়লেও বিপদ সীমা ছুঁয়ে বইছে। আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফের বৃষ্টি হলে পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। কথা বলবো আমাদের প্রতিনিধি হীরকের সঙ্গে। হীরক, জানতে চাইব সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে। দেখো, গত রবিবার থেকে নিম্নচাপের যে বৃষ্টি, সেই বৃষ্টি শুরু হয়েছে বাঁকুড়া জেলায় এবং রবিবার থেকে গতকাল সন্ধ্যে পর্যন্ত প্রবল বৃষ্টি হয়েছে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে এবং তার ফলে বাঁকুড়া জেলার উপর দিয়ে বয়ে যাওয়া গন্ধেশ্বরী, দ্বারকেশ্বর, শিলাবতী, কংসাবতী প্রায় সব নদীতে জল বাড়তে শুরু করেছিল। কিন্তু গতকাল সন্ধ্যের পর থেকে ভারী বৃষ্টি না হওয়ায় এই মুহূর্তে কিন্তু আর নতুন করে জলস্তরের উচ্চতা বৃদ্ধি হচ্ছে না ঠিকই, তবে কিন্তু এখনও পর্যন্ত নদীগুলি ফুঁসছে। তুমি দেখতে পাচ্ছ, আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি দ্বারকেশ্বরের কেটারডাঙ্গা ঘাটে, সেখানে তুমি দেখতে পাচ্ছ যে দ্বারকেশ্বর কার্যত দুকুল ছাপিয়ে বইছে। অর্থাৎ দ্বারকেশ্বরের যা পরিস্থিতি তাতে হচ্ছে নতুন করে যদি আরও বৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে, এমনটা আশঙ্কা করছেন প্রশাসন থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। তবে শুধুমাত্র দ্বারকেশ্বরের ক্ষেত্রেই নয়, অন্যান্য নদীর ক্ষেত্রেও একই অবস্থা। দ্বারকেশ্বরে একাধিক সেতু, যেমনটা তুমি বললে যে ভাদুল সেতু, মিনাপুর সেতু, কেজাকুড়া সেতু, সেগুলো এখনও পর্যন্ত জলের তলায় থাকায় সেই সেতুগুলি দিয়ে যাতায়াত এখনও পর্যন্ত পুরোপুরি বন্ধ রয়েছে। এছাড়াও একাধিক রাস্তা, বাঁকুড়া জেলা বিভিন্ন জায়গায় একাধিক রাস্তা জলমগ্ন থাকায় সেই রাস্তা দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। সব মিলিয়ে ওদিকে নাগারে বৃষ্টিতে ঘাটালেও জলযন্ত্রণা চলছেই, ডিঙি নৌকোয় চলছে যাতায়াত। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অসীমের সঙ্গে কথা বলে। অসীম, কি পরিস্থিতি এখন ঘাটালে? দেখো একেবারেই, কারণ ঘাটালের কিন্তু পৌর এলাকায় জল বাড়ছে, একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকায় জল হচ্ছে যে বাড়ছে। দেখো চন্দ্রকোনাতেও কিন্তু শিলাবতী ও কেঠিয়া নদীর জলস্তর কিন্তু বাড়ছে। দেখো আমরা একটা শিলাবতী নদীর রয়েছি, আমার পেছনে রয়েছে কিন্তু কেঠিয়া নদী। এই মুহূর্তে আমরা যে নদীর ছবিটা দেখাচ্ছি এটা হচ্ছে শিলাবতী নদী। শিলাবতী নদীর ছবি দেখতেই পাচ্ছ, জলের কি স্রোত। এখানকার যে সমস্ত মানুষজন তারা কিন্তু বলছে যে জল বাড়ছে সকাল থেকে, কিন্তু জল যদি আরো বাড়ে, সব থেকে দুশ্চিন্তার কারণ হচ্ছে জল যদি আরো বাড়ে তাহলে যে সমস্ত নদী বাঁধগুলি আগের বন্যায় ভেঙেছিল সেই ভাঙা বাঁধ দিয়ে কিন্তু জল ঢুকবে, বিভিন্ন এলাকা প্লাবিত হবে। ঘাটালের পৌর এলাকার একাধিক ওয়ার্ড কিন্তু জলমগ্ন, ডিঙি বা নৌকোয় চলছে যাতায়াত। একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকায় কিন্তু জল ঢুকতে শুরু করেছে। এলাকার মানুষজন যেটা বলছে, কয়েকদিন পর পর প্রায় 3টি বন্যা, ইতিমধ্যে 3টি বন্যার কিন্তু সম্মুখীন হয়েছেন ঘাটাল মহকুমার বাসিন্দারা। শুধু তাই নয়, তারা যেটা বলছেন যে এই যে বর্ষাকাল, যে বর্ষায় যে চাষ হয় ধান চাষ, এই চাষ কিন্তু পিছিয়ে যাবে। এক কথায় কৃষি কাজেও কিন্তু চরম একটা ক্ষতির আশঙ্কা করছে। দেখো একাধিক জায়গায় কিন্তু শিলাবতী বা কেঠিয়া নদীর বিভিন্ন জায়গা বা ঝুমি নদীর উপরে অস্থায়ী যে শাখাগুলি ছিল সেই শাখাগুলি ভেঙে গিয়েছে। দেখো দেখাচ্ছি, এই যে একটা নৌকো, যেই নৌকোর উপরে আমি দাঁড়িয়ে রয়েছি, এরকম নৌকোতেই করে কিন্তু এখন যাতায়াত চলছে। শুধু ঘাটাল মহকুমার নির্দিষ্ট একটা জায়গা নয়, একাধিক জায়গার মানুষের কিন্তু যোগাযোগের একমাত্র কিন্তু মাধ্যম এই ডিঙি বা নৌকো। এই নৌকোতেই করে কিন্তু মানুষকে যাতায়াত করতে হচ্ছে। দেখতে পাচ্ছি আমরা স্কুলের ছাত্রছাত্রীরা পর্যন্ত ওই ডিঙি নৌকো করে স্কুলে যাচ্ছে বা স্কুল থেকে ফিরছে। সার্বিকভাবে ঘাটালের পরিস্থিতিও যথেষ্ট খারাপ এবং কার্যত বিপর্যস্ত বলা যায়। ডুলির পর এবারে খাটিয়া, নারায়ণগড়ের দাসপুরের পর এবারে সুতি। পথশ্রী রাজ্যে হতশ্রী। রাস্তা এমনটাই সেখানে অবস্থা খারাপ যে এখনো পর্যন্ত পাকা রাস্তা তো দূরের কথা, গ্রামে ঢুকতে পারে না কোনো অ্যাম্বুলেন্স। বাধ্য হয়ে খাটিয়ায় চাপিয়ে অন্তঃসত্ত্বাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। মুর্শিদাবাদের সুতির পাড়াইপুরের লজ্জার ছবি। স্থানীয়দের দাবি, খাতায় কলমে রাস্তা থাকলেও বাস্তবে তার বিন্দুমাত্র চিহ্ন নেই। প্রশাসনকে বহুবার জানানো হলেও কোনো কাজের কাজ হয়নি, অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। অ্যাম্বুলেন্সকে ফোন করেছে? হ্যাঁ ফোন করেছি। রোড রোড আর আপনাদেরকে এবারে
দেখাবো বিভিন্ন জায়গায় এই রাস্তার যে হতশ্রী দশা সেই ছবিগুলো দেখাই, শুধুমাত্র এখানে নয়, ডুলির পর খাটিয়া নয়। দেখুন একটা একটা করে ছবি দেখাচ্ছি, সুতি, নারায়ণগড়, বিভিন্ন জায়গার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। কোথাও খাটিয়ায় অন্তঃসত্ত্বাকে শুইয়ে তাকে খাটিয়াতে করে নিয়ে যাওয়া হচ্ছে, আবার কোথাও ডুলিতে করে রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে, আবার একই ছবিও দেখা যাচ্ছে দাসপুরে, অর্থাৎ সুতি, নারায়ণগড়, দাসপুর, তিনটে জায়গায় রাস্তার কি অবস্থা দেখুন একবার। 3 জায়গার ছবি দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে। 3 জায়গাতে 3 রকমের ছবি, কিন্তু পরিস্থিতিটা একই রকম। যেখানে দেখা যাচ্ছে যে রাস্তার এতটাই খারাপ অবস্থা, সেখানে অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না, যার ফলে কখনো রোগীকে খাটিয়াতে করে, কখনো ডুলিতে করে নিয়ে যাওয়া হচ্ছে তাকে। সুতি থেকে নারায়ণগড়, দাসপুর, রাজ্যের দিকে দিকে একই কিন্তু অবস্থা, একই ছবি। কৌশিক রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে, কৌশিকের কাছে চলে যাবো। কৌশিক, দাসপুরের পর আমরা সুতিতেও কিন্তু একই ছবি দেখতে পাচ্ছি, সেখানে পথশ্রী রাজ্যে একেবারে হতশ্রী দশা। প্রশাসনের পক্ষ থেকে কি বলা হচ্ছে? দেখো, এই বিষয়ে কিন্তু প্রশাসনের সঙ্গে একবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা কিন্তু কোনো সদুত্তর দেননি। কারণ এই যে রাস্তা, এর আগেও বারংবার এলাকার মানুষজন কিন্তু প্রশাসনকে জানিয়েছিল, কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এলাকাবাসীদের আরো অভিযোগ যে এই এলাকায় টেন্ডার হলেও কিন্তু সেই রকম কাজ হয়নি, অর্থাৎ বারংবার প্রশাসনের দ্বারস্থ হওয়ায় কোনো সুরাহা হয় না। এই এলাকার মানুষজনের এটাই হয়ে দাঁড়িয়েছে, এবং যে কোনো অ্যাম্বুলেন্স ঢোকা বা বাইরে বেরোতে গেলে হাঁটা পথে যেতে হয়, এবং সেক্ষেত্রে খাটিয়ায় করে মতো ঘটনা ঘটেছে এই এলাকায় দীর্ঘদিন থেকে মানুষজন। একেবারে কৌশিক, ধন্যবাদ তোমাকে।